ওয়ালাইকুম স্যার। আচ্ছা, আচ্ছা তোমাদের পরীক্ষার আগে ক্লাস কত দূর হয়েছিল তোমাদের মনে আছে কি? বলো বলো, মনে আছে? লাস্ট ক্লাস হয়েছিল অ্যান্টি ইপিলেপটিক ড্রাগস, তাই না? তার মানে আমি পড়াচ্ছিলাম সিএনএস ফার্মাকোলজি, অ্যান্টি ইপিলেপটিক ড্রাগস, ড্রাগস ফর মাইগ্রেন, এই পর্যন্ত শেষ করা হয়েছিল। তো ঠিক আছে, তো সিএনএস রিলেটেড ক্লাসের মধ্যে তোমাদের প্রি অ্যানেস্থেটিক মেডিকেশন, জেনারেল অ্যানেস্থেটিক্স, লোকাল অ্যানেস্থেটিক্স এন্ড স্কেলেটাল মাসল রিল্যাক্সেন্টস, এই কয়েকটা টপিকস আছে। এটা এই হয়তো আগামী সপ্তাহে ডিসকাশন হবে। আজকে আমি একটা অন্য টপিকসে চলে যাচ্ছি, দ্যাট ইজ অটাকয়েডস। অটাকয়েডস নামটা শুনছিলে তোমরা এর আগে? কোথায় শুনছিলে বলো দেখি? বায়োকেমিস্ট্রিতে স্যার। বায়োকেমিস্ট্রিতে শুনছো, ফার্মাকোলজিতে শোনো নাই? ফার্মাকোলজি শুনে এক জায়গায় আমি অটাকয়েড বলেছি তোমাদের, পরে বলবেন বলছিলেন। হ্যাঁ এনএসএইডস তে স্যার, এনএসএইডস তে। আচ্ছা, এনএসআইডস এর রিলেশনে অটাকয়েড আসে, ঠিক আছে। আর কোথায় শুনছো? আচ্ছা, তোমাদেরকে হাইপারসোনিক রিঅ্যাকশনে আছে হিস্টামিনের নাম শুনছো, ঠিক আছে, ওটা অটাকয়েড। তো তোমাদের রিসিপ্টর রিলেশনে একটা কথা বলা হয়েছিল, লিগ্যান্ডস, মনে আছে? লিগ্যান্ডস কাদেরকে বলে? কাদেরকে বলে? যারা রিসিপ্টরের সাথে বাইন্ড করে কাজ করে, তাই তো? এদেরকে লিগ্যান্ডস বলা হয়। সেই লিগ্যান্ডস এর মেম্বার কারা কারা, এক্সাম্পল কারা কারা? হরমোনস রিসিপ্টরের সাথে কাজ করে নাকি? হরমোনস, নিউরোট্রান্সমিটারস, ঠিক আছে। আর কি? অটাকয়েড স্যার। another one group is অটাকয়েড, ঠিক আছে। এছাড়া ড্রাগস, আমরা ফার্মাকোলজিতে যেটা মূলত নিয়ে ডিসকাস, ড্রাগস। তো ঠিক আছে, আজকে আমরা সেই অটাকয়েডস তো এক ধরনের লিগ্যান্ড। অনেকগুলো অটাকয়েডস আছে। অটাকয়েড সম্পর্কে কি আইডিয়া আছে তোমাদের? অটাকয়েডস কাদেরকে বলা হয়? আছে আইডিয়া আছে? লোকালি সেক্রেটরি স্যার, লোকালি রিসেপ্টরের সাথে বাইন্ড করে কাজ। হ্যাঁ, অটাকয়েড এটা কি বাইরে থেকে আমরা দেই নাকি আমাদের বডিতে তৈরি হয়? বডিতে তৈরি। বডিতে তৈরি হয়েছে। বডিতে, ঠিক আছে। অটাকয়েডস, এখানে অটো কথার সাথে মিল আছে, সেই থেকে অটাকয়েডস আছে। এই অটাকয়েডস কে অন্য কথায় বলা হয় সেলফ রেমেডি, আবার অন্য কথায় বলা হয় লোকাল হরমোন। এগুলো হলো সেলফ ড্রাগ। লোকাল হরমোন or self remedy of our body. তো গ্রিক ওয়ার্ড, এটা আসছে একটা গ্রিক ওয়ার্ড থেকে। দ্য গ্রিক ওয়ার্ড অটাকয়েড মিন্স সেলফ রেমেডি। দে আর অলসো নোন অ্যাজ লোকাল হরমোনস। তো ডেফিনেশন হিসেবে বলা হয় অটাকয়েডস আর বায়োলজিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্সেস synthesized in many tissues, often released locally, act through different receptor subtypes, having different complex physiological and pathological effects. আজকে তোমাদের আমার ডিপার্টমেন্টের যেটা ওর ল্যাপটপ, এটা একটু ডিস্টার্ব হচ্ছে, তোমাদের স্লাইড দেখানো যাচ্ছে না। তো তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো এবং খাতা কলম নিয়ে কিছু নোট করে রাখতে পারো। তাহলে অটাকয়েডস এটা একটা গ্রিক ওয়ার্ড, যার মানে হচ্ছে সেলফ রেমেডি। এদেরকে লোকাল হরমোন হিসেবেও বলা হয়, রাখা হয়। By definition, অটাকয়েডস are biologically active substances synthesized in many body tissues, often released locally,
acting through different receptor subtypes having different complex physiological and pathological effects. তার মানে এরা বায়োলজিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স আমাদের বডিতে তৈরি হয় সাধারণত লোকালি এবং বডির মেনি টিস্যুতে এরা তৈরি হয় এবং লোকালি তৈরি হয় লোকালি কাজ করে এই ধরনের। আর এরা কাজ করে রিসেপ্টরের মাধ্যমে, যেটা আমরা লিগ্যান্ডের এক্সাম্পল থেকে জেনেছি। আর এদের ইফেক্ট হলো অনেকটা ওয়াইড স্প্রেড, ডিফারেন্ট কমপ্লেক্স ফিজিওলজিক্যাল এন্ড ফার্মাকোলজিক্যাল ইফেক্টস। ঠিক আছে, এটা তোমাদের বেসিক এন্ড ক্লিনিক্যাল ফার্মাকোলজি অফ ক্যাট জাঙ্গে এই ডেফিনিশনটা লেখা আছে, এটা একটু মনে রাখবে। নাও হোয়াট আর দ্য অটাকয়েডস? দেয়ার আর মেনি অটাকয়েডস। মোস্ট ইম্পর্টেন্ট অটাকয়েডস হচ্ছে হিস্টামিন। অটাকয়েডস এর নাম জিজ্ঞেস করলে অনেকেই আগে পরের গুলো বলা শুরু করে, এটা বললে অনেক এক্সামিনার মাইন্ড করেন। অটাকয়েডস এর নাম জিজ্ঞেস করলে, এক্সাম্পল জিজ্ঞেস করলে সবার আগে বলতে হবে নাম্বার 1 ইজ হিস্টামিন, কারণ আমাদের বডির মোস্ট ইম্পর্টেন্ট অটাকয়েড হচ্ছে হিস্টামিন। নাম্বার 1 হিস্টামিন, নাম্বার 2 সেরোটোনিন অর 5-HT 5-হাইড্রোক্সিট্রিপটামিন। কারণ এই দুটো আমাদের বডিতে মাস্ট সেল, স্পেশালি হিস্টামিন মাস্ট সেল বেজোফিলে তৈরি হয়ে স্টোর থাকে, স্টোর গ্র্যানুলে। অন স্টিমুলেশন তারা রিলিজ হয়, এরা হলো প্রি ফর্ম, এই জন্য এগুলো বেশি ইম্পর্টেন্ট। তাহলে হিস্টামিন, নেক্সট সেরোটোনিন, এরপরে আদার্স। পরের যেগুলো এগুলো আসলে অনেকটা নিউলি সিনথেসাইজড, যখন স্টিমুলেশন আসে তখন সেলে নতুন ভাবে তৈরি হয়ে আস্তে আস্তে রিলিজ হয়, কিন্তু ইমিডিয়েট রিলিজ হয় হিস্টামিন, সেই জন্য এটা ইম্পর্টেন্ট বেশি। তাহলে হিস্টামিন, সেরোটোনিন, আদার্স এর মধ্যে প্রোস্টাগ্ল্যান্ডিন, লিউকোট্রিনস, থ্রম্বোক্সিন A2, platelet activating factors, vasoactive peptides, and different cytokines. So histamine, what are the otacoids? Histamine, serotonin or 5-HT 5-hydroxytryptamine, prostaglandins, leukotrienes, thromboxane A2, platelet activating factor, vasoactive peptides, and different cytokines. এই ভেসোঅ্যাক্টিভ পেপটাইডস যে আমরা বললাম, ভেসোঅ্যাক্টিভ পেপটাইডস মানে যে অটাকয়েড গুলো ব্লাড ভেসেলের উপরে অ্যাকশন শো করে, ভেসোঅ্যাক্টিভ। তো এর মধ্যে কিছু কিছু অটাকয়েড থাকবে যারা ভেসো কনস্ট্রিকশন করে, তারা ভেসো কনস্ট্রিক্টর। আবার কিছু কিছু অটাকয়েড ভেসো ডাইলেশন করে, তারা ভেসো ডাইলেটরস। এর কিছু এক্সাম্পল মনে রাখা যেতে পারে। ভেসোঅ্যাক্টিভ পেপটাইডস এর মধ্যে ভেসো কনস্ট্রিক্টর যারা, অ্যানজিওটেনসিন 2 ভেরি ইম্পর্টেন্ট vasoconstrictor, angiotensin 2, vasopressin, endothelin, neuropeptide Y. Angiotensin 2, vasopressin, endothelin, neuropeptide Y. এরা হলো vasoconstrictor। এবারে আসে vasodilator, bradykinin, substance P, neurotensin, vasoactive intestinal peptide VIP। তাহলে ভ্যাসোডাইলেটরের মধ্যে ব্র্যাডিকাইনিন, সাবস্টেন্স পি, নিউরোটেনসিন এন্ড ভিআইপি। আর ডিফারেন্ট সাইটোকাইনস আমরা বললাম। সাইটোকাইনস এর নাম বলো দেখি যে একটা বলো। সাইটোকাইনস তোমরা সেই ইন্টারলিউকিন অনেকগুলো আছে, ইন্টারলিউকিন 1 2 3 4 5 7 8 9 10 11 12 পর্যন্ত আমি দেখছিলাম, আরো আসতে পারে। আচ্ছা, আর ইন্টারফেয়ার পরে হচ্ছে ইন্টারফেরন। তাহলে ডিফারেন্ট ইন্টারলিউকিন, ডিফারেন্ট ইন্টারফেরন। ইন্টারফেরন কোন ধরনের আছে? গামা ইন্টারফেরন, গামা ইন্টারফেরন, নেক্সট সেটাই আগে বিটা বলে ইন্টারফেরন, আলফা ইন্টারফেরন, বিটা ইন্টারফেরন, গামা ইন্টারফেরন, এই তিন প্রকার ইন্টারফেরন আছে। এর মধ্যে আলফা ইন্টারফেরন এন্ড বিটা ইন্টারফেরন এগুলো কিন্তু ক্লিনিক্যালি এখন ড্রাগ হিসেবে কিছু কিছু ক্লিনিক্যাল কন্ডিশনে ইউজ হয়। আলফা ইন্টারফেরন এন্ড বিটা ইন্টারফেরন, যেমন আলফা ইন্টারফেরন কিছু কিছু ক্যান্সারের ট্রিটমেন্টে ইউজ হয়, যেমন শুধু ক্যান্সার না, ক্যান্সার ছাড়াও ক্রনিক হেপাটাইটিস বি, ক্রনিক হেপাটাইটিস সি,
এগুলোতে কিন্তু এগুলো ট্রিটমেন্টে ইন্টারফেরন আলফা ইউজ হয়। এছাড়া এই কিছু লিম্ফোমাতেও এইডস রিলেটেড লিম্ফোমা, বার্কিটস লিম্ফোমা, ক্যাপোসিস সার্কোমা, এগুলোতে কিন্তু ইন্টারফেরন আলফা ট্রিটমেন্ট হিসেবে ইউজ হয়, ড্রাগ হিসেবে ইউজ হয়। এছাড়া ইন্টারফেরন বিটা, এটাও একটা ডিজিজে ইউজ করা হয়। আমরা একটা নিউরোলজিক ডিজিজের নাম হয়তো সামনে শুনবে বা শুনেও থাকতে পারো, মাল্টিপল স্ক্লেরোসিস একটা ডিজিজ, এটা ট্রিটমেন্টে বিটা ইন্টারফেরন ইউজ হয়। আর গামা ইন্টারফেরনের এখনো কোনো থেরাপিউটিক ইউজ নাই, তবে গামা ইন্টারফেরন অ্যাসে করে টিউবারকুলোসিস ডায়াগনোসিস করা হয়। ইন্টারফেরন গামা রিলিজ অ্যাসে একটা টেস্ট আছে, এটা হলো ইন্টারফেরন বিটার গামার ইউজ হচ্ছে ডায়াগনস্টিক ইউজ। তো ঠিক আছে, এটা তোমাদের একটু বেশি জানা, তারপর রিলেটেড বলে ফেললাম, কারণ স্যার, এটা তো অনেক কিছু অ্যাডভান্স হয়ে গেছে। হ্যাঁ বলো। স্যার এটা ইননেট ইমিউন সিস্টেমের পার্ট না? হ্যাঁ, ইন্টারফেরন, হ্যাঁ এটা ইন্টারফেরন তো আমাদের ইমিউন সিস্টেমের এটা হলো সলিউবল মলিকুল। স্যার ইননেট হ্যাঁ হ্যাঁ অবশ্যই ইননেট। আমাদের ইমিউন সিস্টেমের যে অনেক কম্পোনেন্ট আছে, তার মধ্যে কিছু আছে সলিউবল ফ্যাক্টরস, তার মধ্যে এইসব আছে, তার মধ্যে ইন্টারফেরন একটা। তো ঠিক আছে, এরপরে হচ্ছে ইন্টারলিউকিন বলা হলো, ইন্টারফেরন বলা হলো টিউমার নেক্রোসিস ফ্যাক্টর, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর বিটা আছে। সিএসএফ তে কি হয়? কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর। সেরেব্রোস্পাইনাল ফ্লুইড হয় না? ওইটা হয় স্যার, কিন্তু এখানে তো কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর হবে সিএসএফ, তাই না? আর আমাদের ফার্মাকোলজিতে বা ফিজিওলজিতে বললে এটা হলো কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর। কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর আবার অনেক ধরনের আছে, গ্রানুলোসাইট, মনোসাইট কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর, গ্রানুলোসাইট কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর, এইরকম আছে। এগুলোরও কিন্তু কিছু কিছু যে হেমাটোলজিক্যাল ডিজিজে ইউজ হয়। তো ঠিক আছে, তাহলে আমরা অটোকয়েডস এর নামগুলো বললাম। এর মধ্যে ভেসোঅ্যাক্টিভ পেপটাইডস এর মধ্যে আবার অনেক কিছু ভেসোকনস্ট্রিক্টর, ভেসোডাইলেটর, এটা বলে ফেললাম। ডিফারেন্ট সাইটোকাইনস এর নাম বলে ফেললাম, ইন্টারফেরন, ইন্টারলিউকিনস, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর এন্ড কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর সিএসএফ। এবারে আমাদের মূল ডিসকাশনের বিষয় যেটা, সেটা হলো হিস্টামিন এন্ড অ্যান্টিহিস্টামিন। এখানে চলে আসে হিস্টামিন। হিস্টামিনটা কেমিক্যালি কি হতে পারে বলো দেখি? এটা কার্বোহাইড্রেট, প্রোটিন, নাকি অন্য কিছু? কি মনে হয় নাম দেখে? হিস্টামিন প্রোটিন স্যার। করা যায় না? প্রোটিন। শেষে অ্যামাইন আছে, তাহলে কি এটা? অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভ। আচ্ছা, হিস্টামিনের ফুল কেমিক্যাল নেম, এটার কেমিস্ট্রিতে যে নাম সেটা হচ্ছে 2,4-ইমিডাজোইল ইথাইলামিন। 2,4-ইমিডাজোইল ইথাইলামিন। জি স্যার। 2,4-ইমিডাজোইল ইথাইলামাইন। 2,4-ইমিডাজোইল ইথাইলামাইন, এটা এর ফুল কেমিক্যাল নেম। তো হিস্টামিন is synthesized from an amino acid named L-histidine. হিস্টিডিন একটা অ্যামাইনো অ্যাসিড, মনে আছে? জি হ্যাঁ, স্যার। L-histidine থেকে এই হিস্টামিন সিনথেসিস হয়। তো L-histidine is converted into histamine by an enzyme named histidine decarboxylase. তার মানে হলো L-histidine এই অ্যামাইনো অ্যাসিড এর হলো প্রিকারসর মলিকুল, এখান থেকে এটা ডিকার্বক্সিলেশন হয়ে হিস্টামিন তৈরি হয় বাই দ্য এনজাইম হিস্টামিন ডিকার্বক্সিলেজ। এই হলো সিনথেসিস। এরপর হলো মেটাবলিজম। মেটাবলিজম হয় দুইটা এনজাইম দ্বারা, একটা হলো এন মিথাইল ট্রান্সফারেজ আর একটা হচ্ছে ডাইঅ্যামাইন অক্সিডেজ। তবে এই দুইটা এনজাইমকে আবার কালেকটিভলি সিম্পলি একটা টার্মে বলা হয়, দ্যাট ইজ হিস্টামিনেজ। সহজ করে হিস্টামিন মেটাবলিজম হয় কোন এনজাইম দ্বারা? এটা হলো আসলে একটা এনজাইমের গ্রুপ, তো সেই গ্রুপকে একত্রে বলা হচ্ছে হিস্টামিনেজ। তো হিস্টামিনেজ দ্বারা হিস্টামিন ব্রেকডাউন হয়ে যায়, মেটাবলিজম হয়ে আলটিমেটলি এদের হিস্টামিনের মেটাবলিক এন্ড প্রোডাক্ট হচ্ছে দুইটা, মিথাইল ইমিডাজল অ্যাসিটিক অ্যাসিড এন্ড ইমিডাজল অ্যাসিটিক অ্যাসিড।
মিথাইল ইমিডাজল অ্যাসিটিক অ্যাসিড and imidazole acetic acid হলো মেটাবলিক হিস্টামিনের মেটাবলিক এন্ড প্রোডাক্ট। তো তোমরা সিম্পলি মনে রাখো সিনথেসিস হয় এল হিস্টিডিন অ্যামাইনো অ্যাসিড থেকে বাই দ্য এনজাইম হিস্টিডিন ডিকার্বক্সিলেজ, আর হিস্টামিন সিনথেসিস হওয়ার পরে যখন আবার এটা অ্যাকশন হবে, এরপরে যখন মেটাবলিজম হবে তখন বাই দ্য এনজাইম হিস্টামিনেজ, সিম্পলি হিস্টামিনেজ দ্বারা ব্রেকডাউন হয়ে মিথাইল ইমিডাজল অ্যাসিটিক অ্যাসিড এন্ড ইমিডাজল অ্যাসিটিক অ্যাসিড, এই হলো এদের মেটাবলিক এন্ড প্রোডাক্ট। Now sources of histamine in our body, আমাদের বডির কোন কোন টিস্যুতে কোথায় কোথায় এই হিস্টামিন আমরা পাবো। সোর্সেস অফ হিস্টামিন ইন আওয়ার বডি। তো সোর্সকে আমরা দুই ভাগে ভাগ করি। আসলে হিস্টামিনের মেইন সোর্স হচ্ছে মাস্ট সেল এন্ড বেজোফিল। মাস্ট সেল এন্ড বেজোফিল, তাহলে একটা সোর্স হলো মাস্ট সেল আর বেজোফিল, অ্যানাদার সোর্স হলো নন মাস্ট সেল। মাস্ট সেল ছাড়া অন্য জায়গা, মাস্ট সেল বেজোফিল ছাড়া অন্য জায়গা। তাহলে মাস্ট সেল থেকে আর বেজোফিল থেকে হিস্টামিন তৈরি হয়ে হিস্টামিন কিন্তু হেপারিনের সাথে আর কন্ড্রয়েডিন সালফেট আর আদার প্রোটিনের সঙ্গে কমপ্লেক্স হয়ে স্টোর থাকে। আর নন মাস্ট সেলের মধ্যে ব্রেনে কিন্তু হিস্টামিন যে আসলে তৈরি হয়, রিলিজ হয়, এখানে এটা লোকালি এটা নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে। অ্যানাদার সোর্স নন মাস্ট সেল সোর্স সেটা হলো ইসিএল, that is enterochromaffin like cell of stomach. Enterochromaffin like cell of stomach, ECLs of stomach. তাহলে এই হলো sources of histamine, mast cell or basophil আর non mast cell। non mast cell এর মধ্যে ব্রেন, টিউবারোমেমুলারি নিউক্লিয়াস, এখানে নিউরোট্রান্সমিটার হিসেবে হিস্টামিন কাজ করে CNS এ। Another non mast cell source is ECL or enterochromaffin like cells of stomach. এখন হিস্টামিন যে আমাদের বডিতে রিলিজ হয়, এরপরে বডিতে বিভিন্ন টিস্যুতে কাজ করে বাই অ্যাক্টিং থ্রু ডিফারেন্ট রিসিপ্টর সাথে বাইন্ড হয়ে কিন্তু হিস্টামিন কাজ করে। বাই ডেফিনেশন, অটাকয়েডের ডেফিনেশন আমরা এটা জেনেছি যে তারা রিসিপ্টর সাবটাইপস আছে তাদের, এদের সঙ্গে বাইন্ড হয়ে তারা কাজ করে। দেয়ার আর 4 টাইপস অফ রিসিপ্টরস, H1, H2, H3 and H4. Histamine 1, histamine 2, histamine 3 and histamine 4 receptors. এর মধ্যে H1 and H2 most important. তো H1 receptor থাকে smooth muscles of our body, vascular smooth muscle, GI tract smooth muscle, এইসব স্মুথ মাসেলে থাকে। আর স্মুথ মাসেলে থাকে সারা ভাস্কুলার এন্ডোথেলিয়াম এখানেও থাকে, আর কিছুটা ব্রেনেও থাকে। আর H2 রিসেপ্টরস এরা থাকে মূলত গ্যাস্ট্রিক মিউকোজা, গ্যাস্ট্রিক মিউকোজাতে থাকে, এছাড়া মাস্ট সেলেও থাকে, কার্ডিয়াক মাসেলেও থাকে, ব্রেনে থাকে। তাহলে H1 and H2 most important, other less important receptors are H3 and H4. তো H1 থাকে different smooth muscles of our body, vascular smooth muscle, bronchial smooth muscles of GI tract, এছাড়া ভাস্কুলার এন্ডোথেলিয়াম এখানে থাকে, ব্রেনে থাকে। আর H2 রিসেপ্টরস থাকে মূলত গ্যাস্ট্রিক মিউকোজা, এটা কিন্তু ইম্পর্টেন্ট মনে রাখতে হবে, গ্যাস্ট্রিক মিউকোজা, এছাড়া কার্ডিয়াক মাসেলও থাকে, ইভেন মাস্ট সেলেও থাকে, ব্রেনে থাকে। এখন বলো H1 রিসেপ্টরের ডিস্ট্রিবিউশন আমরা দেখলাম ডিফারেন্ট স্মুথ মাসেলস অফ দ্য বডি। এখন এইসব জায়গার এর ইফেক্ট কি হবে? তো এখানে স্যার মিউট হইছে, ডেরাইভড রিল্যাক্সিং ফ্যাক্টর রিলিজ হয়, এন্ডোথেলিয়াম ডেরাইভড রিল্যাক্সিং ফ্যাক্টর রিলিজ হয়। তখন এরা এই রিল্যাক্সিং ফ্যাক্টর যেহেতু ভাস্কুলার রিল্যাক্সেশন, স্মুথ মাসেল ভাস্কুলার স্মুথ মাসেল রিল্যাক্সেশন করে, ভ্যাসোডাইলেশন করে। তার মানে হিস্টামিনের
ব্লাড ভেসেলের ইফেক্ট হচ্ছে ভ্যাসোডাইলেশন, আর আদার সাইটে যেমন যে ট্র্যাক্টে বা ব্রঙ্কিয়াল, এই ব্রঙ্কিয়াল স্মুথ মাসেলটা মনে রাখতে হবে, ব্রঙ্কিয়াল স্মুথ মাসেলে এরা ব্রঙ্কোস্পাজম করে। আর H2 রিসেপ্টর থাকে আমরা দেখলাম গ্যাস্ট্রিক মিউকোজা, এটা ইম্পর্টেন্ট সাইট, কার্ডিয়াক মাসেল। তো গ্যাস্ট্রিক মিউকোজাতে যেহেতু H2 রিসেপ্টর থাকে এবং গ্যাস্ট্রিক মিউকোজাতে হিস্টামিন H2 রিসেপ্টরের মাধ্যমে কাজ করে গ্যাস্ট্রিক HCl এন্ড পেপসিন সিক্রেশন বাড়িয়ে দেয়। তো তাই যদি হয় তাহলে H2 রিসেপ্টরকে ব্লক করলে কোন ডিজিজের ট্রিটমেন্ট করা যাবে বলো দেখি? ভেরি গুড, পেপটিক আলসার ডিজিজে যেহেতু রিলেটিভ অর অ্যাবসলিউট HCl এর অ্যাক্টিভিটি অর সিক্রেশন বেড়ে যায়, তো যেহেতু আমরা এখানে যেহেতু দেখতেছি যে H2 রিসেপ্টর মিডিয়েটেড হিস্টামিনের ইফেক্ট হচ্ছে গ্যাস্ট্রিক HCl এন্ড পেপসিন সিক্রেশন বাড়ানো, তাহলে এই রিসেপ্টর ব্লক করতে পারলে এটা পেপটিক আলসার ডিজিজের ট্রিটমেন্ট হবে। তো দেয়ার আর সাম H2 রিসেপ্টর ব্লকার্স, নাম জানো? ফ্যামিলিন, এই তো ভালো জানো। আর আমরা যে H1 রিসেপ্টরের ইফেক্ট আবার দেখলাম ভাস্কুলার ইফেক্ট, সেটা হলো ভ্যাসোডাইলেশন করে। এই ভ্যাসোডাইলেশনের কারণে কিন্তু অনেক ইফেক্টই হতে পারে, তার মধ্যে একটা ইফেক্ট হচ্ছে ইচিং, অ্যালার্জিক ম্যানিফেস্টেশন, ইচিং অ্যালার্জি। তাই যদি হয় তাহলে H1 রিসেপ্টরকে ব্লক করতে পারলে কোন কন্ডিশনের ট্রিটমেন্ট করা যেতে পারে? Urticaria, sir. সেজন্য বলতেছ, ওটা বলার দরকার কি, তুমি সিম্পলি বলো ইচিং অ্যালার্জি, Urticaria, sir. আর্টিকেরিয়া, হ্যাঁ এইসবের ট্রিটমেন্ট ক্ষেত্রে তাহলে H1 রিসেপ্টর ব্লকার্স ইউজ করা যেতে পারে। হোয়াট আর দ্য H1 রিসেপ্টর ব্লকার্স? omeprazole is Mepiramin, sir. Mepiramin, sir. Mepiramin. হ্যাঁ Mepiramin. এই H1 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট আর H1 রিসেপ্টর ব্লকার্স দেরকেই বলা হয় ক্লাসিক্যাল অ্যান্টিহিস্টামিন। অ্যান্টিহিস্টামিন তো H1 রিসেপ্টর ব্লকার কেও বলা যাবে, H2 রিসেপ্টর ব্লকার কেও বলা যাবে, কিন্তু সিম্পলি বলা হয় যে ক্লাসিক্যাল অ্যান্টিহিস্টামিন হচ্ছে H1 রিসেপ্টর ব্লকার্স। তাহলে অ্যান্টিহিস্টামিন গুলো কোনগুলো মনে নাই, জানো না? Mepiramin. Cetirizine. সেটিরিজিন, পুরনো পুরনো বল যেগুলো চলে আসছে গ্রামের মানুষও জানে, হেক্সোফেনাডিন স্যার। এগুলো তো পরে আসছে। ক্লোরফেনিরামিন, হিস্টাসিন নামে যেটা পাওয়া যায়, হিস্টাসিন, হিস্টাসিন নাম শোনো নাই? হিস্টাসিন জি স্যার। শোনো নাই? আচ্ছা, এটা তো শোনার কথা। এটা হচ্ছে পুরনো গ্রুপের অ্যান্টিহিস্টামিনের মধ্যে একটা। ক্লোরফেনিরামিন, ফেনিরামিন, ডাইফেনহাইড্রামিন, এগুলো হচ্ছে পুরনো দিনের। আর নতুনের মধ্যে এই যে সেটিরিজিন, লেভোসেটিরিজিন, লরাটাডিন, ডেজলরাটাডিন, ফেক্সোফেনাডিন, এগুলো আসছে। আচ্ছা, এগুলো আছে, সামনে ডিসকাশন আছে। তো আমি এখানে রিসেপ্টর রিলেশন ওটা একটু বলে দিলাম অ্যাডভান্স। আচ্ছা, এখন হিস্টামিনের সোর্স আমরা দেখলাম, মাস্ট সেল আর বেসোফিল একদিকে, আর আদার সোর্স নন মাস্ট সেল সোর্সের মধ্যে দেখলাম ব্রেন, আর দেখলাম ECL অর এন্টারোক্রোমাফিন লাইক সেল। এখন কখন এই সব সোর্স থেকে, এখানে তো এই মাস্ট সেল অর এই আদার সাইটে নন মাস্ট সেল সেলে হিস্টামিন সিনথেসিস হয়ে কিন্তু স্টোর থাকে, আমরা একটু আগেই বলেছি। এটা কন্ড্রয়েডিন সালফেট আর হেপারিন আর প্রোটিনের সাথে বাইন্ড হয়ে কমপ্লেক্স ফর্মেশন করে এটা স্টোর থাকে। অন স্টিমুলেশন histamine released from the source, that is cells of the tissues. Stimulation যখন আসে তখন ওখান থেকে হিস্টামিন রিলিজ হয় স্টোরড গ্র্যানুল থেকে। তো স্টিমুলেশন এখন কি ভাবে রিলিজ হতে পারে? হিস্টামিন মে বি রিলিজড বাই immunological stimulation, or often histamine may be released by non-immunological stimulation. তো ইমিউনোলজিক্যাল অর IgE মিডিয়েটেড হিস্টামিন রিলিজ, এটা কোথায় হয়, কোন ক্ষেত্রে হয় বলো দেখি? এটা তোমাদের বলা। অ্যালার্জিক খাবার খেলে স্যার।
রিয়াকশন এখানে IgE মিডিয়েটেড অর ইমিউনোলজিক্যালি মিডিয়েটেড হিস্টামিন রিলিজ হয়। তার মানে হলো এখানে ফার্স্ট এক্সপোজারে একটা অ্যালার্জেন অর অ্যান্টিজেনের এক্সপোজার হয়, এর এগেইনস্টে IgE তৈরি হয়ে থাকে। এই IgE রিসিপ্টর থাকে মাস্ট সেলের গায়ে, সেই মাস্ট সেলের গায়ে এই IgE লেগে যায়, অ্যাটাচড হয়ে থাকে। ওই মাস্ট সেলটা তখন বলা হয় সেন্সিটাইজড মাস্ট সেল। সাবসিকুয়েন্টলি যদি সেম অ্যালার্জেন অর অ্যান্টিজেনের এক্সপোজার হয় ওই পার্সনের, ওই ইন্ডিভিজুয়ালের, তাহলে আগে যে মাস্ট সেল সেন্সিটাইজ হয়ে আছে, যার গায়ে IgE লেগে আছে, ওই মাল্টিভ্যালেন্ট অ্যান্টিজেন অর অ্যালার্জেন ওই মাস্ট সেলের গায়ে লাগানো IgE এর সঙ্গে গিয়ে বাইন্ড করে, এবং বাইন্ডের কারণে পাশাপাশি IgE গুলোর মধ্যে ব্রিজিং হয়। ব্রিজিং হয়ে গেলে এই মাস্ট সেলের অ্যাক্টিভেশন হয়, তখন মাস্ট সেল ডিগ্রানুলেশন হয় বা মাস্ট সেল থেকে মিডিয়েটর রিলিজ হয়। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট মিডিয়েটর হচ্ছে হিস্টামিন। রিলিজ অফ হিস্টামিন, হ্যাঁ বলো। হ্যাঁ কি বলতেছো? স্যার একটা সেশন শেষ, আবার জয়েন দিতে হবে। তোমার কথা বুঝতেছি না, কি বলতেছো? স্যার আবার এখানে বলবো? না স্যার, একটা সেশন স্যার 30 মিনিট করে, তো আবার জয়েন দিতে হবে। ও আচ্ছা আচ্ছা, 30 মিনিট ওভার হয়ে গেছে। হ্যাঁ, তোমরা কি জয়েন করছো? জি জি স্যার। ঠিক আছে, আমরা কন্টিনিউ করি। তাহলে আমরা বলতেছিলাম রিলিজ অফ হিস্টামিন ফ্রম মাস্ট সেল। মাস্ট সেল থেকে হিস্টামিন কিভাবে রিলিজ হয়? তো একটা হলো IgE মিডিয়েটেড অর ইমিউনোলজিক্যাল রিলিজ অফ হিস্টামিন। তো এটার এক্সাম্পল হলো টাইপ 1 হাইপার সেনসিটিভ রিঅ্যাকশনে হিস্টামিন যেভাবে রিলিজ হয়, এটাই হচ্ছে ইমিউনোলজিক্যালি অর IgE মিডিয়েটেড হিস্টামিন রিলিজ। তো এখানে আমাদের ফার্মাকোলজিতে এক্সাম্পল হিসেবে যে কোন কোন স্টিমুলাস দিয়ে IgE মিডিয়েটেড হিস্টামিন রিলিজ হতে পারে, টাইপ 1 হাইপারসেনসিটিভ রিঅ্যাকশন হতে পারে, ইভেন অ্যানাফিল্যাক্টিক শক হতে পারে। কোন কোন ড্রাগ দিয়ে হতে পারে বলো দেখি? টাইপ 1 হাইপারসেনসিটিভ রিঅ্যাকশনের কজ হিসেবে পেনিসিলিন মোস্ট ইম্পর্টেন্ট। পেনিসিলিন, ইভেন আদার অ্যান্টিবায়োটিক্স দিয়েও হতে পারে। সাক্সামিথোনিয়াম, এটা একটা স্কেলিটাল মাসেল রিল্যাক্সেন্ট, এটা দিয়েও হতে পারে। আর নন IgE মিডিয়েটেড রিলিজ অফ হিস্টামিন, তো এটার কারণ হচ্ছে ফিজিক্যাল ট্রমা, হিট, কোল্ড, কেমিক্যাল ইনজুরি, এগুলোর কারণে ডাইরেক্টলি মাস্ট সেল ডিগ্রানুলেশন হয়ে মাস্ট সেল থেকে রিলিজ হতে পারে। তার মানে হিট, কোল্ড এটার কারণে হতে পারে, মেকানিক্যাল ট্রমা, ইভেন ভিগোরাস এক্সারসাইজ, এগুলোর কারণে মাস্ট সেল ইনজুরি হয়ে মাস্ট সেল থেকে হিস্টামিন রিলিজ হতে পারে। এছাড়া কিছু ড্রাগ যেগুলো নন IgE মিডিয়েটেড মাস্ট সেল রিলিজ থেকে হিস্টামিন রিলিজ করতে পারে। তার মধ্যে একটা হলো ইম্পর্টেন্ট এক্সাম্পল হচ্ছে মরফিন। মরফিন আর মেপিরিডিন আর পেথিডিনের ডিফারেন্সের মধ্যে এটা একটা কিন্তু ডিফারেন্স, যে মরফিন হিস্টামিন পটেন্ট হিস্টামিন রিলিজার আর পেথিডিন নট হিস্টামিন রিলিজার। তার মানে মরফিন ডাইরেক্টলি নন IgE মিডিয়েটেড হিস্টামিন রিলিজ করে। আদার ড্রাগস এর মধ্যে অ্যাসপিরিন, আদার NSAID, ডিটিবিউরারিন, রেডিওগ্রাফিক কন্ট্রাস্ট মিডিয়া, এগুলো দ্বারা মাস্ট সেল থেকে হিস্টামিন রিলিজ হতে পারে। তাহলে IgE মিডিয়েটেড মাস্ট সেল থেকে হিস্টামিন রিলিজ হওয়া আর নন IgE মিডিয়েটেড হিস্টামিন রিলিজ ফ্রম মাস্ট সেল, এবং কার দ্বারা হতে পারে এই এক্সাম্পল মনে রাখতে হবে। তো IgE মিডিয়েটেড এক্সাম্পল গুলো হলো পেনিসিলিন, আদার অ্যান্টিবায়োটিক্স, সাক্সামিথোনিয়াম। আর নন IgE মিডিয়েটেড রিলিজ অফ হিস্টামিন ফ্রম মাস্ট সেল এর মধ্যে বলা হলো ফিজিক্যাল
and mechanical cause. Physical এর মধ্যে heat, cold, এছাড়া trauma, chemical injury এগুলো দিয়ে হতে পারে, vigorous exercise দিয়ে হতে পারে। আর ড্রাগস এর মধ্যে মরফিন, অ্যাসপিরিন, আদার NSAID, রেডিওগ্রাফিক কন্ট্রাস্ট মিডিয়া, ডিটিউবোকিউরারিন, এটা একটা স্কেলিটাল মাসেল রিল্যাক্সেন্ট, এগুলোর দ্বারা নন আইজিই মিডিয়েটেড মাসেল স্টিমুলেশন হয়ে হিস্টামিন রিলিজ হতে পারে। এবারে আমরা দেখি রোল, ফিজিওলজিক্যাল রোল অফ হিস্টামিন ইন আওয়ার বডি। যেহেতু অটাকয়েড মানে তারা বডির ডিফারেন্ট টিস্যু থেকে রিলিজ হতে পারে এবং ডিফারেন্ট টিস্যুতে তাদের অ্যাকশন থাকে। তো নন আইজিই মিডিয়েটেড এবং আইজি মিডিয়েটেড রিলিজ হতে পারে। এখন রিলিজ হওয়ার পরে তারা রিসিপ্টর, ডিফারেন্ট টিস্যুতে যে রিসিপ্টর আছে এই রিসিপ্টরের মাধ্যমে তারা ডিফারেন্ট টিস্যুতে কিছু ইফেক্ট শো করবে। তো তার মধ্যে একটা ইম্পর্টেন্ট ইফেক্ট আমরা দেখি স্টোমাকে। স্টোমাকে H2 রিসিপ্টরের সাথে বাইন্ড করে গ্যাস্ট্রিক HCl এন্ড পেপসিন সিক্রেশন বাড়ায় দিতে পারে। এই হলো একটা ইম্পর্টেন্ট ইফেক্ট। আর একটা ইম্পর্টেন্ট ইফেক্ট হলো ভাস্কুলার সিস্টেমে, ব্লাড ভেসেলে ভ্যাসোডাইলেশন করে ইচিং, অ্যালার্জি, আর্টিকেরিয়া, ফ্লাশিং, অ্যালার্জিক রিয়াকশন, ইভেন অ্যানাফাইল্যাকটিক শক। ভ্যাসোডাইলেশন খুব বেশি হয়ে গেলে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স সাডেনলি অনেক কমে গিয়ে সিভিয়ার হাইপোটেনশন হয়ে কার্ডিওভাস্কুলার কোলাপস হতে পারে, তখন তাকে বলা হয় অ্যানাফাইল্যাকটিক শক। এগুলো হতে পারে। সিএনএস এ আমরা বলেছি যে সিএনএস এটা নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে। ইনফ্লামেশনে এটা রোল আছে, টিস্যু রিপেয়ার গ্রোথ এখানে রোল আছে, মাইক্রোসার্কুলেশনে রোল আছে, কার্ডিওভাস্কুলার সিস্টেমে রোল, এটা একটু মনে রাখতে হবে। তো ব্লাড ভেসেল তো আমরা বলে ফেললাম, এখন আমরা বলি হার্টের উপরে কি ইফেক্ট। তো হার্টের উপরে এটার একটা হচ্ছে ডাইরেক্ট রোল আর একটা হচ্ছে রিফ্লেক্স। ডাইরেক্ট রোল কি আমরা বললাম, H2 রিসিপ্টর হার্টে থাকে, এই H2 রিসিপ্টর হার্টের উপরে ইফেক্ট হচ্ছে কার্ডিও স্টিমুলেটরি ইফেক্ট। তো এই জন্য H2 রিসিপ্টরের উপরে হিস্টামিন কাজ করলে হার্টকে স্টিমুলেট করবে, পজিটিভ আইনোট্রপিক, পজিটিভ ক্রোনোট্রপিক ইফেক্ট। স্পেশালি হার্ট রেটের উপরে এফেক্টটাই প্রমিনেন্ট, তার মানে ট্যাকিকার্ডিয়া করবে। আবার ভ্যাসোডাইলেশন করে এটা, এই ভ্যাসোডাইলেশন হয়ে গেলে যে বিপি কমে যায়, এর রেসপন্সেও হার্ট যখন এটাকে কম্পেনসেট করার জন্য রিফ্লেক্সলি হার্ট রেট বাড়িয়ে দিবে, এই কারণেও হার্ট রেট বেড়ে যায়। এজন্য আলটিমেট ইফেক্ট হার্টের উপরে হিস্টামিনের হচ্ছে ট্যাকিকার্ডিয়া। একটা হলো ডাইরেক্ট ইফেক্ট আর একটা হচ্ছে রিফ্লেক্স। স্কিনে হিস্টামিনের ইফেক্ট, স্কিনের উপরে একটা ইম্পর্টেন্ট ইফেক্ট হিস্টামিনের বলা হয়, এটার নাম হচ্ছে, তোমরা পসিবলি ফিজিওলজিতে এটা পড়ে এসছো, WF গ্যানং এটা আমরা তো পড়েছিলাম, ট্রিপল রেসপন্স অফ লুইস। মনে আছে কি তোমাদের ট্রিপল রেসপন্স অফ লুইস? কথা বলো, মনে আছে কারো? এনিবডি? ট্রিপল রেসপন্স অফ লুইস। Sir, intradermal injection of histamine. দিলে কি হবে? তিন ধরনের রেসপন্স হবে, তাই তো? এই জন্য নাম ট্রিপল রেসপন্স। কি কি রেসপন্স? নাম্বার 1 হচ্ছে ফ্লাশ, নাম্বার 2 হোয়েল, এন্ড নাম্বার 3 ফ্লেয়ার। তো লোকাল ক্যাপিলারি ডাইলেশনের জন্য লোকালি রেডেনিং হয়, এই রেডেনিং এরিয়া, এটাকে বলা হয় ফ্লাশ। তো এরপরে হিস্টামিনের ইফেক্ট হলো ভ্যাসোডাইলেশন, ক্যাপিলারি পারমিয়াবিলিটি বেড়ে যাওয়া। তো ক্যাপিলারি পারমিয়াবিলিটি বেড়ে যাওয়ার কারণে লোকালি এ ডিস্ক অফ ইডিমা হবে, সোয়েলিং, দ্যাট ইজ হোয়েল। তাহলে লোকালি রেড হলো, লোকালি সোয়েলিং হলো, আর এই হোয়েল অর সোয়েলিং এর সারাউন্ডিং যে আর্টারিওল গুলো আছে, এই আর্টারিওল গুলো ডাইলেট হওয়ার কারণে ইররেগুলার আবার ফ্লেয়ারিং হবে, ফ্লেয়ার আপ হবে, ইরেগুলার সোয়েলিং, ইরেগুলার রেডেনিং সারাউন্ডিং, এটা হচ্ছে ফ্লেয়ার। তাহলে দিস ইজ ট্রিপল রেসপন্স অফ লুইস, হোয়েল, ফ্লাশ, হোয়েল এন্ড ফ্লেয়ার। হোয়েলটা যদি আরেকবার বলতেন স্যার। হিস্টামিনের লোকালি স্কিনের যে ইফেক্ট, এটা এক্সপেরিমেন্টালি যদি ইন্ট্রাডার্মালি হিস্টামিন ইনজেকশন করে দেওয়া যায়
তাহলে ওটা দেখা যাবে যে লোকালি ক্যাপিলারি ডাইলেশনের জন্য একটা ইফেক্ট হবে, লোকালি ভ্যাসোডাইলেশনের জন্য, ক্যাপিলারি ডাইলেশনের জন্য রেড হবে, রেড এরিয়া, এটাকেই বলা হয় ফ্লাশ। আর ক্যাপিলারি পারমিয়াবিলিটি বেড়ে যাওয়ার কারণে এই জায়গাটা সোয়েলিং হবে, এডিমা হবে, এটাকে বলা হয় হোয়েল। আর এই সোয়েলিং এর সারাউন্ডিং এরিয়াতে একজোনাল রিফ্লেক্সের জন্য, আর্টারিওলার ডাইলেশনের জন্য আবার রেড, ইরেগুলার রেডেনিং হবে, এটাকে বলা হয় ফ্লেয়ার। তাহলে ফ্ল্যাশ, হোয়েল and flare, these are triple responses of Lewis. Triple response of Lewis: flash, whale and flare. ব্রঙ্কিয়াল স্মুথ মাসেল হিস্টামিনের কি ইফেক্ট অলরেডি বলে ফেলেছি, মনে আছে? বলো। যে ট্র্যাক্টের স্মুথ মাসেলে এখানেও স্পাজম, যে ট্র্যাক্টের স্মুথ মাসেল কন্ট্রাকশন করে। প্রেগনেন্ট ইউটেরাসে হিস্টামিনের কি ইফেক্ট? ইউটেরাইন কন্ট্রাকশন করতে পারে এবং ইভেন দেয়ার ইজ রিস্ক অফ অ্যাবর্শন। সিক্রেটরি, ডিফারেন্ট সিক্রেটরি টিস্যু, এটা কিছু কিছু বলাই হয়ে গেল অলরেডি, যেমন গ্যাস্ট্রিক প্যারাইটাল সেল, এখান থেকে এইচসিএল সিক্রেশন, পেপসিন সিক্রেশন, ইভেন ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল সিক্রেশন বাড়িয়ে দেয়, প্যানক্রিয়াটিক ব্রঙ্কিয়াল সিক্রেশন বাড়িয়ে দেয়। অ্যাডেনাল মেডুলারি ডিসচার্জ, হাই কনসেন্ট্রেশন অফ হিস্টামিন অ্যাডেনাল মেডুলারি ডিসচার্জ বাড়িয়ে দেয়। ইভেন এই ক্যাটাকোলামাইন সিক্রেটিং টিউমার, যে ফিওক্রোমোসাইটোমা, এই ফিওক্রোমোসাইটোমা সিক্রেশন এটাও বাড়িয়ে দিতে দেয় হিস্টামিন। এই জন্য অনেক সময় ডায়াগনস্টিক পারপাসে, যদিও কম ইউজ হয়, বা তারপরে থিওরিটিক্যাল কথা, যে ফিওক্রোমা ডায়াগনোসিসের জন্য হিস্টামিন ইউজ করা যেতে পারে। হিস্টামিন ইউজ করলে এই অ্যাডেনাল মেডুলা থেকে ক্যাটাকোলামাইন সিক্রেশন বেড়ে যাবে। তার মানে মোস্ট অফ দ্য বডি সিক্রেশনস আর ইনক্রিজড অন effect by the effect of histamine. এখন হিস্টামিন নিয়ে কিছু কথা আমরা বললাম, এবারে আসি প্র্যাকটিক্যাল কথায়, যে হোয়াট আর দ্য ক্লিনিক্যাল ইউজেস অফ হিস্টামিন। হিস্টামিনের কি কি ক্লিনিক্যাল ইউজ আছে তোমাদের জানা মতে? কি কি আছে বলো দেখি। এনিমিয়া ডায়াগনোসিসের ক্ষেত্রে। এনিমিয়া, এনিমিয়া ডায়াগনোসিসে কি রোল? এটা কি তুমি জেনে বললে না আন্দাজে বলতেছো? পারনিসিয়াস এনিমিয়া। পারনিসিয়াস এনিমিয়াতে তো হিস্টামিন দিয়ে কিভাবে কি ডায়াগনোসিস করবা বুঝাও দেখি আমাকে। একটা ভাবে মেলানো যায়, হ্যাঁ ঠিক আছে। সেটা হলো যে যেহেতু হিস্টামিনের স্টোমাকের উপরে ইফেক্ট হলো গ্যাস্ট্রিক এইচসিএল সিক্রেশন বাড়ানো, তাই তো? তো তুমি হিস্টামিন দিয়ে দেখতে পারো যে তার এইচসিএল সিক্রেশন বাড়ে কিনা। হিস্টামিন দেওয়ার আগে গ্যাস্ট্রিক পিএইচ অ্যানালাইসিস করা হলো, আর হিস্টামিন দিয়ে তারপরে গ্যাস্ট্রিক পিএইচ অ্যানালাইসিস করা হলো। যদি দেখা যায় আগে যে পিএইচ ছিল এরপরে হিস্টামিন দেওয়ার পরে যে পিএইচ এটা কমে গেছে, তখন বুঝতে হবে যে তার গ্যাস্ট্রিক এইচসিএল সিক্রেশন ঠিক আছে। আর যদি দেখা যায় যে আগে যে পিএইচ, হিস্টামিন দেওয়ার পরে পিএইচ কোনো চেঞ্জ নাই, তার মানে তার মানে কমে নাই, পিএইচ কমেনি, তাহলে বুঝতে হবে যে তার এইচসিএল সিক্রেশন হিস্টামিনের ইনফ্লুয়েন্সে বাড়েনি, তার মানে তার এইচসিএল সিক্রেশনে সমস্যা আছে। তো এটা একটা ইউজ, কিন্তু এটা তো পারনিসিয়াস এনিমিয়ার সাথে কি হবে? স্যার পালমোনারি ফাংশন ক্ষেত্রে অ্যালার্জিতে তো ইউজ করা পালমোনারি ফাংশন সেটা হইতে পারে। পারনিসিয়াস এনিমিয়ার গ্যাস্ট্রিক অলমোস্ট অল স্টোমাকের মিউকোজা অ্যাট্রফি হয়ে যায়, তার আসলে এইচসিএল সিক্রেশন থাকে না, ঠিক আছে? ওটা তাহলে এই পারপাসে হতে পারে। এটা মূল কথা হলো যে অ্যাসেস দা গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেটরি ক্যাপাসিটি, সেটা পারনিসিয়াস এনিমিয়ায় হোক আর যে কোনো কন্ডিশনেই হোক। তাহলে টু টেস্ট দা গ্যাস্ট্রিক এইচসিএল সিক্রেটরি ক্যাপাসিটি, সেটা যে কোনো কন্ডিশনে হোক, পারনিসিয়াস এনিমিয়া হতে পারে বা আদার কন্ডিশন হতে পারে। আচ্ছা ঠিক আছে, তবে
এখন তোমাদের যদি জিজ্ঞেস করা হয় এটা কি থেরাপিউটিক ইউজ হলো, ডায়াগনস্টিক ইউজ। তার মানে যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে হোয়াট আর দ্য ইউজেস অফ হিস্টামিন বা ক্লিনিক্যাল ইউজ অফ হিস্টামিন, আনসার হবে দেয়ার ইজ নো ক্লিনিক্যাল ইউজ অফ হিস্টামিন, থেরাপিউটিক ইউজ অফ হিস্টামিন। হিস্টামিন ট্রিটমেন্ট পারপাসে, কোন রোগের চিকিৎসা হিসেবে ইউজ হয় না। It may be used for diagnostic purposes. Diagnostic purpose এটা ইউজ করা যেতে পারে। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে লাং ফাংশন টেস্ট, পালমোনারি ফাংশন টেস্ট। যেহেতু হিস্টামিন ব্রঙ্কোস্পাজম করে, তো যে পেশেন্টের আমরা মনে করতেছি যে তার ব্রঙ্কিয়াল অ্যাজমা হতে পারে, তো তাহলে তাকে এক ডোজ হিস্টামিন যদি দেওয়া হয়, এটা আবার প্রিকশন রাখতে হবে। যদি সিভিয়ার ব্রঙ্কোস্পাজম হলে সেটাকে ম্যানেজ করার জন্য ব্যবস্থা রাখতে হবে, পাশাপাশি হাতে রাখতে হবে। তো যদি দেখা যায় হ্যাঁ হিস্টামিন দিয়ে তার স্পাজম অনেক বেড়ে গেল, ব্রঙ্কোস্পাজম, তার হুইজ শ্বাসকষ্ট ডিসপনিয়া বেড়ে গেল অনেক, তো তখন বুঝতে হবে যে হ্যাঁ এটা তার প্রভোকেটিভ, তার ব্রঙ্কোস্পাজম এটা প্রভোকেশন হলো, যেটাকে বলা হয় প্রভোকেটিভ টেস্ট অফ ব্রঙ্কিয়াল হাইপার রিঅ্যাক্টিভিটি। তাহলে পালমোনারি ফাংশন টেস্ট যেটাকে বলা হয় প্রভোকেটিভ টেস্ট অফ ব্রঙ্কিয়াল হাইপার রিঅ্যাক্টিভিটি। অ্যানাদার ওয়ান ডায়াগনোসিস অফ ফিওক্রোমোসাইটোমা। একটু আগে বলেছি যে যেহেতু অ্যাড্রেনাল মেডুলার সিক্রেশন এটা বাড়াইতে পারে, এজন্য ফিওক্রোমোসাইটোমার পেশেন্টকে হিস্টামিন দিলে যদি তার সিক্রেশন আরো বেড়ে যায় তাহলে বুঝতে হবে, তাহলে আমরা আইডিয়া করতে পারি যে তার ফিওক্রোমোসাইটোমা থাকতে পারে। আর অ্যানাদার ওয়ান ইজ টু টেস্ট দ্য H cell secretory capacity of stomach. H cell secretion assess করা যেতে পারে। তাহলে নো ক্লিনিক্যাল ইউজ, কারণ হলো এটা নন স্পেসিফিক এন্ড ওয়াইড স্প্রেড লার্জ আনডিজায়ারেবল ইফেক্ট হবে। আমরা দেব একটা কাজের জন্য, একটা বেনিফিটের জন্য, কিন্তু হিস্টামিন থ্রু আউট দ্য বডি অ্যাকশন এর রিসেপ্টর আছে, এই সব রিসেপ্টর অ্যাকশন করে আমাদের যা বেনিফিট তার চাইতে দেখা যাবে যে অ্যাডভার্স ইফেক্ট অনেক বেশি হবে, যেহেতু এটা নন সিলেক্টিভ ইফেক্ট, ওয়াইড স্প্রেড ইফেক্ট, লার্জ ইফেক্ট, সেজন্য হিস্টামিন ক্লিনিক্যালি ইউজ হয় না। তো ডায়াগনস্টিক পারপাসে ইউজ করা যেতে পারে। একটা হলো লাং ফাংশন টেস্ট, একটা হলো ডায়াগনোসিস অফ ফিওক্রোমোসাইটোমা, অ্যানাদার ওয়ান ইজ অ্যাসেসমেন্ট অফ গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেটরি ক্যাপাসিটি। What are the adverse effects or toxicity of histamine? হিস্টামিনে কি কি অ্যাডভার্স ইফেক্ট বা টক্সিসিটি হতে পারে? আসলে ফার্মাকোলজিক্যালি যে ইফেক্ট ওগুলো দিয়েই, ওগুলো একটু বেড়ে গেলে আসলে অ্যাডভার্স ইফেক্ট বা টক্সিসিটি। আমরা যে দেখলাম স্কিনে ভ্যাসোডাইলেশন হয়, তো এটা ভ্যাসোডাইলেশন হয়ে গেলে এর কারণে কি হতে পারে, ইচিং, রেড যেটা বলা হয় আর্টিকেরিয়া, ফ্লাশিং, এগুলো হতে পারে। তো সিভিয়ার ভ্যাসোডাইলেশন হলে বিপি টিপিআর কমে গিয়ে সিভিয়ার হাইপোটেনশন, ইভেন সিভিয়ার হাইপোটেনশন, অ্যানাফাইল্যাকটিক শক হয়ে যেতে পারে। হার্টের উপরে এফেক্ট, ট্যাকিকার্ডিয়া হতে পারে, ব্রঙ্কোস্পাজম হতে পারে, যে ট্র্যাক্টের উপরে যে ট্র্যাক্ট আপসেট হতে পারে। তাহলে দিস আর দ্য টক্সিসিটি অর অ্যাডভার্স ইফেক্টস: ফ্লাশিং, ট্যাকিকার্ডিয়া, হাইপোটেনশন, অ্যানাফাইল্যাকটিক শক, ব্রঙ্কোস্পাজম, যে ট্র্যাক্ট আপসেট। এখন আমরা দেখতেছি যে হিস্টামিনের ইফেক্ট আমাদের বডিতে বেশি হয়ে গেলে কিছু সমস্যা হয়ে যায়, ইভেন অ্যানাফাইল্যাকটিক শক পর্যন্ত হয়ে যায় বা অ্যানাফাইল্যাকটিক শক হয়ে যেতে পারে। তো তাহলে আমাদের প্রয়োজন হতে পারে যে হিস্টামিনের ইফেক্টকে উল্টায় দেওয়ার, বা হিস্টামিনের ইফেক্টকে স্টপ করে দেওয়া বা ব্লক করে দেওয়া বা ইনহিবিট করার প্রয়োজন হতে পারে। তাহলে হাউ effects of histamine can be reversed or blocked or antagonized? তাহলে হিস্টামিনের ইফেক্ট কি ভাবে আমরা ব্লক করতে পারি বা রিভার্স করতে পারি বা অ্যান্টাগোনাইজ করতে পারি? বলো দেখি, যতটুকু ডিসকাশন হয়েছে তার আইডিয়ার উপরে কি ভাবে করা এটা হতে পারে বাই ইউজিং অ্যান্টিহিস্টামিন। এখন হিস্টামিনের ইফেক্টকে আমরা ব্লক করে দেব বাই অ্যান্টিহিস্টামিন। এটা কি ধরনের অ্যান্টাগনিজম হবে? ফিজিওলজি।
জেনারেল ফার্মাকোলজি কিন্তু ভুলে চলবে না, এই যে আবার এখানে লাগতেছে। বলো। ফিজিওলজিক্যাল। এখন তাহলে বলো ফিজিওলজিক্যাল অ্যান্টাগনিজম আর ফার্মাকোলজিক্যাল অ্যান্টাগনিজমের মধ্যে বেসিক ডিফারেন্সটা কোথায়? স্যার এইটা হচ্ছে রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। দুটাই রিসেপ্টরের ব্যাপার। হিস্টামিনের রিসেপ্টরের সাথে হিস্টামিন বাইন্ড করে অ্যাকশন করে, আবার অ্যান্টি হিস্টামিন আমরা যে ইউজ করব সেও তো ওই হিস্টামিনের রিসেপ্টরকে ব্লক করেই হিস্টামিনের ইফেক্টকে হইতে দেবে না। তাহলে রিসেপ্টরের ব্যাপার এখানে। এটা কি ধরনের অ্যান্টাগনিজম মানে নাই? এটা হচ্ছে ফার্মাকোলজিক্যাল অ্যান্টাগনিজম। তার মানে হলো অ্যাগনিস্ট যে রিসেপ্টরের সাথে বাইন্ড করে ইফেক্ট করে, আমরা যে অ্যান্টাগনিস্ট ইউজ করব সেও সেম রিসেপ্টরের সাথে বাইন্ড করে ওই রিসেপ্টরকে ব্লক করে দিবে, ওই অ্যাগনিস্টকে আর বাইন্ড হতে দেবে না। তাহলে তার অ্যাকশন অ্যান্টাগোনাইজ হয়ে গেল। এটা হলো ফার্মাকোলজিক্যাল অ্যান্টাগনিজম। আর এমন যদি অ্যান্টাগনিস্ট আমরা ইউজ করি যে অ্যাগনিস্ট যে রিসেপ্টরের সাথে বাইন্ড করে অ্যাকশন করছে, আমরা এমন একটা ড্রাগ ইউজ করব সে ওই ইফেক্টের উল্টা ইফেক্ট দেবে, কিন্তু ওই রিসেপ্টরের সাথে বাইন্ড করবে না, সে তার নিজের মতো নিজের রিসেপ্টরের সাথে বাইন্ড করে তার উল্টা ইফেক্ট দেবে। এইটা হবে ফিজিওলজিক্যাল অ্যান্টাগনিজম। মানে অ্যান্টাগনিজমটা হলো ফিজিওলজিক্যাল ইফেক্টের লেভেলে, নট অ্যাট দ্য লেভেল অফ রিসেপ্টর। অ্যাট দ্য লেভেল অফ রিসেপ্টর যদি ধাক্কাধাক্কি হয়, এটা হলো ফার্মাকোলজিক্যাল অ্যান্টাগনিজম। মানে সেম রিসেপ্টরে দুইজনে বাইন্ড করার জন্য কম্পিটিশন করে, তখন হলো ফার্মাকোলজিক্যাল অ্যান্টাগনিজম। আর রিসেপ্টরের লেভেলে তারা কেউ ধাক্কাধাক্কি করবে না, তারা অ্যান্টাগনাইজ করবে হলো ইফেক্টের লেভেলে। একজন ব্রঙ্কোস্পাজম করে আর একজন ব্রঙ্কো ডাইলেট করবে, কিন্তু যে ব্রঙ্কোস্পাজম যে করলো সে যে রিসেপ্টরের সাথে বাইন্ড করে ব্রঙ্কোস্পাজম করলো, তো ব্রঙ্কো ডাইলেট যে করবে সে ওই রিসেপ্টরের সাথে বাইন্ড করবে না, সে ডিফারেন্ট, তার নিজের রিসেপ্টরের সাথে বাইন্ড করে ব্রঙ্কো ডাইলেট করবে। এটা হলো ফিজিওলজিক্যাল অ্যান্টাগনিজম। তার মানে অ্যান্টাগনিজমটা হবে ফিজিওলজিক্যাল ইফেক্টের লেভেলে, আর বায়োলজিক্যাল ইফেক্ট আর বায়োলজিক্যাল সিস্টেমের লেভেলে। এর এক্সাম্পল কি? এই হিস্টামিনের সাথে ফিজিওলজিক্যাল অ্যান্টাগনিজমও আছে। তাহলে একটা গেল, হ্যাঁ ভেরি গুড, ইপিনেফ্রিন ব্রঙ্কোডাইলেশন করে কোন রিসেপ্টরের সাথে? অ্যাড্রেনালিন আর ইপিনেফ্রিনের রিসেপ্টর কি কি আছে? অ্যাড্রেনালিন আর ইপিনেফ্রিনের রিসেপ্টর কি কি আছে? আলফা, বিটা 1, বিটা 2 এগুলো আছে না? ওটা ভুলে গেলে কেমন এত তাড়াতাড়ি? হ্যাঁ, বিটা 2 রিসেপ্টর থাকে ব্রঙ্কিয়াল স্মুথ মাসেলে। তো হিস্টামিন ব্রঙ্কিয়াল স্মুথ মাসেলের উপরে এখানে H3 রিসেপ্টর, H1 রিসেপ্টর থাকে ব্রঙ্কিয়াল স্মুথ মাসেলে, এখানে সে ব্রঙ্কোস্পাজম করে। আর অ্যাড্রেনালিন যখন দেওয়া হবে ট্রিটমেন্ট হিসেবে, তখন সে কিন্তু H1 রিসেপ্টরের সাথে কোনো বাইন্ড করবে না, সে বাইন্ড করবে তার নিজের রিসেপ্টর বিটা 2 রিসেপ্টর, এটাও ব্রঙ্কিয়াল স্মুথ মাসেলে আছে, কিন্তু ইফেক্ট হলো ওর অপোজিট। তো বিটা 2 রিসেপ্টর অফ ব্রঙ্কিয়াল মাসেলের সাথে যখন অ্যাড্রেনালিন বাইন্ড করবে, তো সে ব্রঙ্কোডাইলেশন করবে। তাহলে হিস্টামিন করেছিল ব্রঙ্কোস্পাজম, আর অ্যাড্রেনালিন আর ইপিনেফ্রিন করলো ব্রঙ্কোডাইলেশন, কিন্তু রিসেপ্টর ভিন্ন। হিস্টামিন রিসেপ্টরের সাথে বাইন্ড করে ব্রঙ্কোস্পাজম করছে, আর অ্যাড্রেনালিন আর ইপিনেফ্রিন বিটা 2 রিসেপ্টরের সাথে বাইন্ড করে ব্রঙ্কোডাইলেশন করছে। এইভাবে অ্যান্টাগনিজমটা হলো। দিস ইজ ফিজিওলজিক্যাল অ্যান্টাগনিজম। তাহলে আমরা পেলাম হিস্টামিনের ইফেক্টকে অ্যান্টাগনাইজ করার জন্য একটা হলো বাই ফার্মাকোলজিক্যাল অ্যান্টাগনিজম ইউজিং অ্যান্টিহিস্টামিন, আর অ্যানাদার ওয়ান হচ্ছে বাই ফিজিওলজিক্যাল অ্যান্টাগনিজম উইথ ইউজ অফ অ্যাড্রেনালিন অর ইপিনেফ্রিন। এছাড়াও যদি আমরা আরেকভাবে হিস্টামিনের ইফেক্টকে কমাইতে পারি, সেটা হলো যদি আমরা হিস্টামিন রিলিজকেই কমাই দিই, মাস্ট সেল থেকে যে হিস্টামিন রিলিজ হয় এই রিলিজকে ইনহিবিট করে দিই, রিলিজ ইনহিবিশন। এই কাজটা করে কয়েকটা ড্রাগ। একটা হলো মাস্ট সেল স্টেবিলাইজার, বলা হয় কিছু ড্রাগকে, যেগুলোর নাম হচ্ছে সোডিয়াম ক্রোমোগ্লাইকেট, নেডোক্রোমিন, সোডিয়াম ক্রোমোগ্লাইকেট, নেডোক্রোমিল, সোডিয়াম। এছাড়া কর্টিকোস্টেরয়েডেরও কিন্তু
মাস্ট সেল স্টেবিলাইজিং ইফেক্ট আছে। তো অ্যাকর্ডিং টু ইম্পর্টেন্স বলতে গেলে সবার আগে কিন্তু বলতে হয় ফিজিওলজিক্যাল অ্যান্টাগনিজমের কথা, কারণ আমরা কিভাবে অ্যান্টাগনাইজ করতে পারি বা ব্লক করতে পারি বা ইনহিবিট করতে পারি, এর আনসার হচ্ছে তিনটা গ্রুপের ড্রাগ। নাম্বার 1 হচ্ছে বাই ফিজিওলজিক্যাল অ্যান্টাগনিজম উইথ ইউজ অফ অ্যাড্রেনালিন or epinephrine. Number 2 হচ্ছে inhibition of histamine release inhibition by using mast cell stabilizers like sodium chromoglycate, nedochromyl sodium, and also corticosteroid. And number 3 group সেটা হচ্ছে pharmacological antagonism by using antihistamine বলতে মূলত H1 receptor blockers। এখন আমরা অ্যান্টিহিস্টামিন বলতেছি বা হিস্টামিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট বা হিস্টামিন রিসেপ্টর ব্লকারস। এবারে আসি ক্লাসিফিকেশন অর ক্যাটাগরাইজেশন অফ এইস অর হিস্টামিন রিসেপ্টর ব্লকারস। কয় ধরনের ক্যাটাগরি হবে হিস্টামিন রিসেপ্টর ব্লকারের? বলো, ক্যাটাগরি কয় ধরনের হবে? 4 ধরনের স্যার। হ্যাঁ, যেহেতু 4 ধরনের, 4টা রিসেপ্টর 4 ধরনের হওয়ার কথা, তবে ক্লিনিক্যালি আর প্র্যাকটিক্যালি ইম্পর্টেন্ট আমাদের আসলে 2টা গ্রুপ, H1 আর H2। সেই হিসেবে আমরা হিস্টামিন রিসেপ্টর ব্লকারসকে ক্লাসিফাই করব 2টা গ্রুপে। একটা হলো H1 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট অর ব্লকার, আর একটা হচ্ছে H2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট অর ব্লকারস। তো H1 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট অর ব্লকারসকে বলা হয় ক্লাসিক্যাল অ্যান্টিহিস্টামিন। তো আমরা ফার্স্ট অফ অল আসি H1 রিসেপ্টর ব্লকারস অর ক্লাসিক্যাল অ্যান্টিহিস্টামিন। আবারও কি নতুন করে জয়েন করতে হবে? আধা ঘন্টা হয়ে গেলে এখন এখনো টাইম লিমিটেড দেখানো হয়নি? আচ্ছা, তাহলে আমাকে অ্যালার্ট করো। আচ্ছা, ঠিক আছে। তাহলে H1 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট অর ব্লকার, এটাকে আবার সাব ক্লাসিফিকেশন, সাব টাইপিং করা হয়েছে 2টা। একটা হচ্ছে ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন আর একটা হচ্ছে সেকেন্ড জেনারেশন অ্যান্টিহিস্টামিন। ফার্স্ট জেনারেশন H1 রিসেপ্টর ব্লকার, সেকেন্ড জেনারেশন H1 রিসেপ্টর ব্লকার। ফার্স্ট জেনারেশন মানে যেগুলো পুরনো, আর যেগুলো পরবর্তীতে নতুন আসছে কিছু বেনিফিট সহ অ্যাডভান্সড, সেগুলো হলো সেকেন্ড জেনারেশন। তো আমরা এবারে প্যারালালি ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন এন্ড সেকেন্ড জেনারেশন অ্যান্টিহিস্টামিন ডিসকাশন করি। ফার্স্ট জেনারেশন পুরনো যেগুলো, আমরা এই ড্রাগ ডেভেলপমেন্টের ক্ষেত্রে সবসময় এটাই দেখি, যেগুলো নতুন ড্রাগ আসে সেগুলো কিছু সুবিধা নিয়ে আসে। আগে পুরনো জেনারেশনের চাইতে অ্যাডভার্স ইফেক্ট এদের কম হয়, সুবিধা বেশি হয়, পেশেন্টের কমপ্লায়েন্স ভালো হয়। তবে একটা অসুবিধা প্রায় দেখা যায় যে সাধারণত নতুন যেগুলো আসে এগুলোর কস্ট একটু বেড়ে যায়, সুবিধা নিতে গিয়ে কস্ট বেড়ে যায়। তো আমরা দেখি ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন আর সেকেন্ড জেনারেশন অ্যান্টিহিস্টামিন। ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিনের মধ্যে
আচ্ছা তোমরা কি লাইনে আছো? জি স্যার। দেখাচ্ছে তাহলে মিনিট পরে আচ্ছা তোমরা লাইনে আছো তো? জি স্যার। আমরা কন্টিনিউ করি। তো আমরা বলতেছিলাম হিস্টামিন রিসেপ্টর ব্লকারস প্রথমে দুই ভাগ করা হলো, ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন এন্ড সেকেন্ড জেনারেশন অ্যান্টিহিস্টামিন। এবারে ফার্স্ট হিস্টামিন রিসেপ্টর ব্লকারস প্রথমে ভাগ করা হলো H1 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট এন্ড H2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট বা H1 রিসেপ্টর ব্লকার, H2 রিসেপ্টর ব্লকার। H1 রিসেপ্টর ব্লকারস এটাগুলোকে বলা হয় ক্লাসিক্যাল অ্যান্টিহিস্টামিন। এদেরকে আবার দুই ভাগ করা হলো, ফার্স্ট জেনারেশন H1 receptor blockers and second generation H1 receptor blockers or antihistamine. এখন এগুলোর মধ্যে কম্পারেটিভ একটু ডিসকাশন। ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন যেগুলো, এগুলো হলো ওল্ড গ্রুপের অ্যান্টিহিস্টামিন, আর সেকেন্ড জেনারেশন এগুলো হলো নিউয়ার। তো ফার্স্ট জেনারেশন গুলো লিপিড সলিউবল বেশি, আর সেকেন্ড জেনারেশন গুলো লেস লিপিড সলিউবল। আর লিপিড সলিউবল যে বেশি হয় তার সিএনএস এন্ট্রি বেশি হয় না কম হয়? ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস সে বেশি হয়েছে। টেস্টি হয়েছে। জেনারেশন H1 রিসেপ্টর ব্লকার যেগুলো অ্যান্টিহিস্টামিন যেগুলো, এগুলো ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে ভালো, সিএনএস এন্ট্রি বেশি। এই কারণে সিএনএস ইফেক্ট, দ্যাট ইজ সিডেটিভ ইফেক্ট, এটা স্ট্রং। আর সেকেন্ড জেনারেশন নিউয়ার অ্যান্টিহিস্টামিন যেগুলো, এগুলো লেস লিপিড সলিউবল, এই জন্য ব্লাড ব্যারিয়ার ক্রস করে কম, সিএনএস এন্ট্রি কম, এই জন্য সিডেটিভ ইফেক্ট কম। আর ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন গুলোর এই হিস্টামিন রিসেপ্টর ছাড়াও আদার কিছু রিসেপ্টরের সাথে বাইন্ড করার টেন্ডেন্সি থাকে, তার মধ্যে মাসকারেনিক রিসেপ্টর, অটোনমিক রিসেপ্টর। তো অটোনমিক রিসেপ্টর, মাসকারেনিক রিসেপ্টর ব্লক করার কারণে কিছু অ্যাডভার্স ইফেক্ট বেশি হয় ফার্স্ট জেনারেশন গুলোর। আর সেকেন্ড জেনারেশন গুলোর এই মাসকারেনিক অর অটোনমিক রিসেপ্টর ব্লকিং ইফেক্ট এটা লেস, এজন্য এই অ্যান্টি মাসকারেনিক যে অ্যাডভার্স ইফেক্ট এগুলো কম। আর ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন গুলো, এগুলোর ডিউরেশন অফ অ্যাকশন শর্ট, এজন্য ফ্রিকুয়েন্ট ডোজিং প্রয়োজন হয়। আর সেকেন্ড জেনারেশন যেগুলো, এগুলোর লং ডিউরেশন অফ অ্যাকশন, এই জন্য এগুলো ইউজুয়ালি ওয়ান্স ডেইলি অ্যাডমিনিস্ট্রেশন হয়, অ্যাডমিশন করলে এনাফ। আর যেটা কথাটা আগেই বললাম যে পুরোনো গুলো সাধারণত একটু চিপ হয়, ফার্স্ট জেনারেশনের জন্য চিপ, আর সেকেন্ড জেনারেশন যেহেতু মাল্টিপল বেনিফিট নিয়ে আসছে, অ্যাডভার্স ইফেক্ট কম, পেশেন্ট কমপ্লায়েন্স গুড, ডিউরেশন অফ অ্যাকশন লং, ওয়ান্স ডেইলি অ্যাডমিনিস্ট্রেশন এনাফ, এগুলো এদের কস্ট আবার বেশি, এজন্য সেকেন্ড জেনারেশন অ্যান্টিহিস্টামিনের কস্ট বেশি। What are the first generation antihistamine and what are the second generation antihistamine? ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন গুলো হচ্ছে ক্লোরফেনিরামিন, ফেনিরামিন, ক্লোরফেনিরামিন যেটা হিস্টাসিন নামে পাওয়া যায় মার্কেটে, ফেনিরামিন যেটা এভিল নামে পাওয়া যায়। এছাড়া সাইক্লিজিন, মেক্লিজিন, ডাইফেনহাইড্রামিন, এগুলো সব ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন। আর সেকেন্ড জেনারেশনের মধ্যে সেটিরিজিন, লেভোসেটিরিজিন, লরাটাডিন, ডেজলরাটাডিন, ফেক্সোফেনাডিন, ইবাস্টিন, বিলাস্টিন, এগুলো সব সেকেন্ড জেনারেশন অ্যান্টিহিস্টামিন। রুপাটাডিন সেকেন্ড জেনারেশন অ্যান্টিহিস্টামিন। তোমাদের এটা কিন্তু রিটেনের পেড কোশ্চেন, কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট ফার্স্ট জেনারেশন এন্ড সেকেন্ড জেনারেশন অ্যান্টিহিস্টামিন। এটা কিন্তু প্রায় পরীক্ষা আসে বা ভাইভাতেও ধরা হয়। এবারে এই অ্যান্টিহিস্টামিন গুলো যেগুলো H1 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, ক্লাসিক্যাল অ্যান্টিহিস্টামিন,
এগুলোর কিছু কিছু স্পেসিফিক ইউজ আছে, এগুলো অনেক সময় জানতে চাওয়া হয়। যেমন কিছু অ্যান্টিহিস্টামিন আছে যেগুলোর ইউজুয়াল যে অ্যান্টিহিস্টামিনের ইউজ আমরা করি, যেমন ইচিং, অ্যালার্জি, রাইনাইটিস, রাইনোরিয়া, কমন কোল্ড ইউজ হয়, কফ সাপ্রেশনের জন্য ইউজ হয়, স্নিজিং, রানি নোজ, এগুলোতে ইউজ হয়। এটা তো কমন ইউজ ক্লাসিক্যাল অ্যান্টিহিস্টামিনের। এছাড়া আদার কিছু স্পেসিফিক ইউজ আছে, যেমন কিছু কিছু অ্যান্টিহিস্টামিনের অ্যান্টি নশিয়া, অ্যান্টি মোশন সিকনেস, অ্যান্টি ইমিউটিক ইফেক্ট আছে। এর এক্সাম্পল হচ্ছে ডাইফেনহাইড্রামিন, ডাইমেনহাইড্রিনেট, প্রমিথাজিন, সাইক্লিজিন, মেক্লিজিন। তার মানে অ্যান্টি নশিয়া এন্ড অ্যান্টি ইমিউটিক ইফেক্ট কোন কোন অ্যান্টিহিস্টামিনের আছে, এটা জিজ্ঞেস করা হয়। তো তখন আনসার হলো ডাইফেনহাইড্রামিন, ডাইমেনহাইড্রিনেট, প্রমিথাজিন, সাইক্লিজিন, মেক্লিজিন। ডাইফেনহাইড্রামিন, ডাইমেনহাইড্রিনেট, সাইক্লিজিন, মেক্লিজিন। স্যার আবার জয়েন দিতে হবে মনে হচ্ছে। নতুন করে জয়েন দিতে হবে। স্যার এই নতুন লাইনটা একটু সমস্যা আছে, এই সাবস্ক্রিপশন ফি মানে জমা কানেক্টেড হয়েছে? Yes, sir. আচ্ছা, আমরা বলতেছিলাম অ্যান্টিহিস্টামিন উইথ অ্যান্টি নশিয়া এন্ড অ্যান্টি ইমিউটিক ইফেক্ট। ফর এক্সাম্পল ডাইফেনহাইড্রামিন, ডাইমেনহাইড্রিনেট, প্রমিথাজিন, সাইক্লিজিন, মেক্লিজিন। অ্যান্টিহিস্টামিন উইথ অ্যান্টি পার্কিনসনিয়ান ইফেক্ট, এটা কিন্তু তোমাদের ওই পার্কিনসন, অ্যান্টি পার্কিনসন ড্রাগে হয়তো একটু বলা হয়েছে। তাহলে অ্যান্টিহিস্টামিন উইথ অ্যান্টি পার্কিনসনিয়ান ইফেক্ট, ডাইফেনহাইড্রামিন এন্ড ডাইমেনহাইড্রিনেট। অ্যান্টিহিস্টামিন উইথ ব্রঙ্কোডাইলেটর ইফেক্ট, এক্সাম্পল হচ্ছে ডাইফেনহাইড্রামিন। অ্যান্টিহিস্টামিন হ্যাভিং আলফা রিসেপ্টর ব্লকিং ইফেক্ট, অ্যান্টিহিস্টামিন উইথ অ্যান্টি সেরোটোনিন অ্যাক্টিভিটি। আর এই অ্যান্টি ক্লাসিক্যাল আর S1 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট অ্যান্টিহিস্টামিন, এগুলো কোনো কোনোটার লোকাল অ্যানাস্থেটিক ইফেক্ট আছে। এবারে হঠাৎ দ্য কমন ইউজেস অফ ক্লাসিক্যাল অ্যান্টিহিস্টামিনস অর S1 রিসেপ্টর ব্লকার্স। Uses of S1 receptor antagonists or blockers. তাহলে ইচিং, অ্যালার্জি, আর্টিকেরিয়া, অ্যালার্জিক রিয়াকশন, অ্যানাফাইল্যাকটিক শক, স্নিজিং, রাইনোরিয়া, কফ। তাহলে একটা গেল অ্যালার্জি রিলেশনে, ইচিং, আর্টিকেরিয়া, অ্যালার্জি, অ্যালার্জিক রিয়াকশন, অ্যানাফাইল্যাকটিক শক। এবারে আসলো রেসপিরেটরি সিস্টেমে, স্নিজিং, রাইনোরিয়া, কফ। এছাড়া যে আমরা স্পেসিফিক যে ইউজগুলো বললাম, কিছু কিছু অ্যান্টিহিস্টামিন অ্যান্টি নশিয়া এন্ড অ্যান্টি ইমিউটিক ইফেক্ট আছে, এই জন্য মূলত এরা মোশন সিকনেসে ইফেক্টিভ বেশি। মোশন সিকনেস যেমন ডাইফেনহাইড্রামিন, ডাইমেনহাইড্রিনেট, প্রমিথাজিন, সাইক্লিজিন, মেক্লিজিন, এগুলো বলা হয়েছে। আর কিছু অ্যান্টিহিস্টামিন বলা হলো পার্কিনসনিজমে ইফেক্টিভ, পার্কিনসনিজম এটা একটা ইফেক্ট। আর অ্যান্টিহিস্টামিনের অ্যানাদার ইউজ সেটা হচ্ছে যে অ্যাজ স্লিপ এইড। এটা হলো ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন, যেগুলো আমরা যেহেতু দেখলাম যে এদের স্ট্রং সিডেটিভ ইফেক্ট আছে, তো স্লিপ এইড হিসেবে ইউজ করা যেতে পারে অ্যাজ সমনিফিসিয়েন্ট। তাহলে এই আমরা হিস্টামিন সম্পর্কে মোটামুটি ডিসকাশন করলাম। আর হিস্টামিনের পাশাপাশি আরেকটা কটাকয়েড চলে আসে, সেটা হলো সেরোটোনিন আর 5-হাইড্রোক্সিট্রিপটামিন। তো হিস্টামিনের মতো এটাও একটা অ্যামাইনো অ্যাসিড থেকে সিনথেসিস হয়, সেই অ্যামাইনো অ্যাসিডের নাম হচ্ছে L-ট্রিপ্টোফান, এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড।
এল ট্রিপ্টোফান থেকে ট্রিপ্টোফান হাইড্রোক্সিলেজ দ্বারা L5 হাইড্রোক্সি ট্রিপ্টোফান, এরপরে L অ্যামাইনো অ্যাসিড ডিকার্বক্সিলেজ দ্বারা 5 হাইড্রোক্সি ট্রিপ্টামিন, দ্যাট ইজ সেরোটোনিন তৈরি হয়। তাহলে ট্রিপ্টোফান, এল ট্রিপ্টোফান থেকে দুইটা স্টেপে এনজাইমেটিক রিঅ্যাকশনের মাধ্যমে 5 হাইড্রোক্সি ট্রিপ্টামিন ও সেরোটোনিন তৈরি হয়। What are the sources of serotonin or 5-HT in our body? ECL like cell in GI tract. ECL থেকে কিন্তু হিস্টামিনও তৈরি হয়, আমরা দেখেছি। তো সেরোটোনিনের সোর্সের নাম্বার 1 সোর্সে এটা চলে আসলো, ECL এন্টারোক্রোমাফিন লাইক সেলস অফ GI tract। এছাড়া প্লেটলেট থেকে সেরোটোনিন তৈরি হয় এবং CNS এ পিনিয়াল গ্ল্যান্ড থেকে সেরোটোনিন রিলিজ হয়, তৈরি হয়। এই সেরোটোনিন আবার মেলাটোনিনে কনভার্সন হয়। তাহলে সেরোটোনিনের মূল সোর্স হচ্ছে ECL of GI tract, next platelets, next CNS, pineal gland। তো সেরোটোনিন কিন্তু ক্লিনিক্যালি ইউজ হয় না, ওই একই ব্যাপার, নন স্পেসিফিক ইফেক্ট, ডিফারেন্ট টাইপস অফ রিসেপ্টরস আছে সেরোটোনিনেরও। হিস্টামিনের তো আমরা 4 ধরনের রিসেপ্টর সাবটাইপ দেখেছি, আর সেরোটোনিনের রিসেপ্টর সাবটাইপ হচ্ছে 7টা। 5-HT1, 5-HT2, 5-HT3, 5-HT4, 5-HT5, 5-HT6, 5-HT7, এই হলো 5টা রিসেপ্টর, 7টা রিসেপ্টর সেরোটোনিন আর 5-HT। এই প্রত্যেকটারই আবার ফার্দার সাবটাইপিং আছে। তো সেরোটোনিন ক্লিনিক্যালি হিস্টামিনের মতোই যদি কোশ্চেন হয় সেরোটোনিন আর 5-HT এর ইউজ কি, সেরোটোনিন আর 5-HT এর কোনো ক্লিনিক্যাল ইউজ নাই। তবে ক্লিনিক্যাল ইউজ হয় হচ্ছে সেরোটোনিনের কিছু অ্যান্টাগনিস্ট কোনো কোনো ক্ষেত্রে ইউজ হয়, আর সেরোটোনিনের কিছু কিছু অ্যাগনিস্ট কোনো কোথাও কোথাও ইউজ হয়। কিন্তু ডাইরেক্টলি সেরোটোনিন আর 5-HT ক্লিনিক্যালি ইউজ হয় না, এদের কিছু অ্যাগনিস্ট ইউজ হয় আর কিছু অ্যান্টাগনিস্ট ইউজ হয়। যেমন বুসপিরন একটা ড্রাগ, এটা হচ্ছে 5-HT1A অ্যাগনিস্ট। বুসপিরন এটা একটা ড্রাগ 5-HT1A অ্যাগনিস্ট, এটা হলো অ্যানজিওলাইটিক হিসেবে ইউজ হয়। ফেনফ্লুরামিন, ডেক্সফেনফ্লুরামিন, এরা 5-HT অ্যাগনিস্ট, এরা ইউজ হয় হচ্ছে অ্যাপেটাইট সাপ্রেশনের জন্য, মানে যারা ওভেস হয়ে যায়, ওভার ইটিং এর কারণে ওভেস হয়ে গেছে, তাদের অ্যাপেটাইট সাপ্রেশনের জন্য ফেনফ্লুরামিন, ডেক্সফেনফ্লুরামিন, এরা 5-HT অ্যাগনিস্ট ইউজ করা যেতে পারে। সুমাট্রিপটান, নেরাট্রিপটান, এটা তোমাদের মাইগ্রেনের ড্রাগ পড়ানোর সময় আমি দেখিয়েছি। 5-HT1D অ্যাগনিস্ট, বিভিন্ন ট্রিপটানস আছে, সুমাট্রিপটান, জলমিট্রিপটান, নেরাট্রিপটান, অ্যালমোট্রিপটান, ট্রিপটান আছে অনেকগুলো। এদের ইউজ হচ্ছে অ্যাকুট অ্যাটাক অফ মাইগ্রেন, এরা হলো 5-HT1D অ্যাগনিস্ট। এছাড়া সিসাপ্রাইড, প্রোক্যালোপ্রাইড, সিসাপ্রাইড, প্রোক্যালোপ্রাইড, এরা হচ্ছে 5-HT4 অ্যাগনিস্ট। তো এর মধ্যে সিসাপ্রাইড আগে এক সময় ইউজ হইতো মোটিলিটি ডিসঅর্ডারে, GI ট্র্যাক্টের, এখন এটা অবশ্য নাই মার্কেটে তেমন। তো এখন যেটা প্রোক্যালোপ্রাইড ইউজ হচ্ছে ইদানিং ফর দ্য ট্রিটমেন্ট অফ কনস্টিপেশন প্রিডোমিনেন্ট IBS, এটা IBS এর ড্রাগের আমি দেখিয়েছি। 5-HT4 অ্যাগনিস্ট, প্রোক্যালোপ্রাইড, used in treatment of constipation predominant IBS. Cyproheptadine, এটা 5-HT2 blocking, that is 5-HT2 blocker, 5-HT2 antagonist. Cyproheptadine, এটার ইউজ হচ্ছে কার্সিনয়েড টিউমার, কার্সিনয়েড টিউমার, এটা কিন্তু 5-HT আর সেরোটোনিন রিলিজিং টিউমার, এই জন্য এই 5-HT2 অ্যান্টাগনিস্ট এটা ট্রিটমেন্ট ইউজ করা হয়। কার্সিনয়েড ট্রিটমেন্টে সিপ্রোহেপটাডিন 5-HT2 অ্যান্টাগনিস্ট। এবারে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই যত 5-HT অ্যাগনিস্ট আর অ্যান্টাগনিস্ট বলতেছি, এর মধ্যে সবচেয়ে বেশি পরিচিত এবং সবচেয়ে বেশি ইউজ হয় 5-HT3 অ্যান্টাগনিস্ট।
এটা তোমাদের বলা হয়েছে। বলো দেখি, হোয়াট আর দ্য 5HT3 অ্যান্টাগনিস্ট অন ডান সেটন স্যার। অন দ্যাট সেক্ট্রন, ভেরি গুড। আর কি, অনেক সেক্ট্রন আছে, অনডাইন সেক্ট্রন, প্যালোনোসেক্ট্রন, গ্র্যানিসেক্ট্রন, এই সেক্ট্রন দিয়ে যত আছে এদের ইউজ কি? অ্যান্টি এমিউটিক। অ্যান্টিমেটিক তো বটে, কোন ধরনের এমএসসি এটা বেশি ইফেক্টিভ এবং ডেভেলপ হয়েছে ড্রাগটা ওই কেমোথেরাপি স্যার, ক্যান্সার কেমোথেরাপি। অ্যান্টি ক্যান্সার কেমোথেরাপি ইনডিউসড নসিয়া এন্ড ভমিটিং। এই অ্যান্টি ক্যান্সার কেমোথেরাপি ইনডিউসড নসিয়া ভমিটিং কে ইফেক্টিভলি কন্ট্রোল করার জন্যই 5HT3 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট ডেভেলপ করা হয়েছে। তবে ডে বাই ডে এটা আদার টাইপস অফ ভমিটিং এও ইউজ হচ্ছে, যেমন এখন পোস্ট সার্জিক্যাল নসিয়া এন্ড ভমিটিং এ ইউজ হচ্ছে, ইভেন প্রেগন্যান্সি ইনডিউসড ভমিটিং এও এখন ইউজ করার কথা এটা বলা হচ্ছে, ইউজ হচ্ছেও। তবে এটার ইম্পর্টেন্স মূলত হচ্ছে অ্যান্টি ক্যান্সার কেমোথেরাপি ইনডিউসড নসিয়া এন্ড ভমিটিং এ। কারণ কি, এটার এক্সপ্লেন এটাও কিন্তু কোশ্চেন ভাইভাতে ধরা হয়, বা আমাদের পোস্ট গ্রাজুয়েশন লেভেলে রিটেনেও এটা আসতো, কেন অ্যান্টি ক্যান্সার কেমোথেরাপি ইনডিউসড নসিয়া এন্ড ভমিটিং এ এটা বেশি ইফেক্টিভ এবং বেশি ইউজ করা হয় এই কারণে। এই অ্যান্টি ক্যান্সার কেমোথেরাপি, এই যে যেসব ড্রাগ ইউজ হয় এগুলোর এন্টারোক্রোমাফিন সেলের উপরে ইফেক্ট আছে। এন্টারোক্রোমাফিন সেল থেকে সেরোটোনিন আর 5HT বেশি পরিমাণে এরা রিলিজ করে। কেমোথেরাপি দিলে ইসিএল এন্টারোক্রোমাফিন লাইক সেল থেকে সেরোটোনিন আর 5HT খুব বেশি রিলিজ হয়ে এর ইনফ্লুয়েন্সে নসিয়া ভমিটিং হয় সিভিয়ার। তো কাজে ওইটা ডাইরেক্ট অ্যান্টাগনিস্ট যদি ইউজ করা হয় 5HT3 অ্যান্টাগনিস্ট, তাহলে এটা ইফেক্টিভলি কন্ট্রোল হবে। এই কারণে এই ক্ষেত্রে এটা প্রিফার্ড এন্ড অলসো ইফেক্টিভ। তাহলে আজকে আমরা what is otacoid, what are the otacoids, এর মধ্যে হিস্টামিন এন্ড সেরোটোনিন এগুলোর সিনথেসিস, মেটাবলিজম, আমাদের বডিতে যে সোর্সেস, এদের ফিজিওলজিক্যাল ইফেক্টস, এদের রিসেপ্টরস, এদের অ্যান্টাগনিস্ট এবং সেরোটোনিনের ক্ষেত্রে অ্যাগনিস্ট অলসো, এগুলোর ইউজ, এগুলোর অ্যাডভার্স ইফেক্ট, এগুলো মোটামুটি ডিসকাশন করা হলো। তাহলে আজকে এ পর্যন্ত শেষ করে দিই। তো আমাদের শুরুতে যে একটা কথা আমি বলেছিলাম যে অটাকয়েড জিজ্ঞেস করলে অনেক সময় অনেকে হঠাৎ দ্য অটাকয়েডস বললে প্রোস্টাগ্ল্যান্ডিন, লিকোট্রিন এগুলো বলা শুরু করে আগে। এই ভুল যেন না হয়। মোস্ট ইম্পর্টেন্ট অটাকয়েড হচ্ছে হিস্টামিন। অবশ্যই অটাকয়েডের টার্ম জিজ্ঞেস করলে সবার আগে বলতে হবে হিস্টামিন, তারপরে সেরোটোনিন, এরপরে আসবে প্রোস্টাগ্ল্যান্ডিন, লিকোট্রিন, থ্রম্বোক্সিন A2, প্লেটলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর, ভ্যাসোঅ্যাক্টিভ পেপটাইডস, সাইটোকাইনস, এগুলো পরে আসবে। ঠিক আছে, তো ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তো তাহলে কালকে কয়টা ক্লাস করবে তোমরা? স্যার 12টায় তো টাইম একটাই আছে। ওই মাইক্রোবায়োলজি ক্লাস কন্টিনিউ কয়টা পর্যন্ত কন্টিনিউ হয়? স্যার ওনার 10টা থেকে শুরু হয়ে 11টা পার হয়ে যায় আর কি। পার হয়ে যায়, তাই না? হুম। তাহলে কি 12টাই থাকবে টাইম নাকি? হ্যাঁ স্যার 12টায় থাকবে। 12টায়, ঠিক আছে। তাহলে তো অ্যাটেন্ডেন্সটা প্রথম দিকে দেখলাম মোটামুটি, পরে তো কমে গেল অ্যাটেন্ডেন্স, ঘটনা কি? ওই যে বারবার অ্যাটেন্ড জয়েন করার কারণে অনেকে ঢুকতে পারেনি। আর এই সমস্যাটা কেন? এর আগে তো 1 ঘন্টা হ্যাঁ, দেড় ওই যে স্যারের সাথে একটু কথা বলে নিতে হবে। এটা স্যার যে নতুন ভাবে সাবস্ক্রিপশন ফি মানে দিতে হবে স্যার, এটা মানে যে আবার আগের মতো হচ্ছে 30 মিনিট পর পর সেশন আউট হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা তো কলেজ থেকে দেখতে হবে স্যার। কি করতে হবে তোমরা করো, অফিসে আচ্ছা। যোগাযোগ করতে হবে। স্যার ওই যে যোগেন স্যার কথা বললেই হবে ওই লোকগুলোর সাথে। হুম, আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম স্যার। Thank you, sir. থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার।